আহ, এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন সকলকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি রাজারহাটের বদ্দের বাজার নামক একটি এলাকায়। তো আপনারা জানেন যে দেশ একটি অস্থির সময়ে পার করছে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কিছু খবর ছড়িয়ে পড়ছে, এবং এই খবরের মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের গুজব বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে। তো সম্প্রতি আমরা খবর পেলাম রাজারহাটের বদ্দের বাজারে গত পরশুদিন বদ্দের বাজার হিন্দু ঐক্য পরিষদ নামে একটি সংগঠন, তারা ৩০০ জন সদস্য বসেছে বদ্দের বাজারে। যে টোল ঘরটি রয়েছে সংস্কৃত কলেজ, সেখানে তারা বসেছেন ৩০০ জন সদস্য, এবং সেই ৩০০ জন সদস্য মিলে ৬৮ জনের একটি কমিটি করা হয়, এবং এই ৬৮ জন মিলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। এই গ্রুপের প্রধান উদ্দেশ্য ছিল যে তারা এখানে যে সাম্প্রদায়িক সংখ্যালঘুরা রয়েছেন তাদেরকে ভয় দেখানো হবে, তাদেরকে একজন আরেকজনকে ফোন দেবেন, আরেকজনকে ফোন দেবেন, এই আজকে রাতে অমুকের বাড়িতে হামলা হবে, কালকে অমুকের বাড়িতে হামলা হবে, এভাবে পুরো এলাকার মানুষজনকে অস্থির করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়, এবং সেই অনুযায়ী রাতে কাজও শুরু হয়। কিন্তু ইতোমধ্যেই অনেকেই এলাকার বিষয়টি বুঝতে পারেন, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ যারা এই কাজে জড়িত ছিলেন এবং এই কাজের পরিকল্পনা করছিলেন তারা ধরা পড়ে যান, এবং লোকজনের সম্মুখীন করা হয় তাদেরকে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএনপির একজন সিনিয়র ভাই পলাশ বসুনিয়া। তাদের সম্মতিতে লোকজনের স্বীকারোক্তি আদায় করা হয়, এবং এই ভয়াবহ পরিকল্পনাটি স্থগিত করা হয়। সেনাবাহিনীর লোকজনও উপস্থিত হন, কিন্তু বিষয়টি ফয়সালা হয়েছে বলে ওই সময়ে যারা এই ষড়যন্ত্রকারী ছিলেন তাদেরকে ছাড় দেওয়া হয়। কিন্তু আমাদের যে প্রশ্ন, এই দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে একটা গণ অভ্যুত্থানের পর একটি প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে, এখানে আপনারা দেখছেন পুলিশ সদস্যদের মধ্যে একটা গ্রুপের উচ্ছৃঙ্খল আচরণ, আজকে বিচারপতিদের একটা জুডিশিয়াল কু করার কথা, সেখানে আবার সাম্প্রদায়িক সংখ্যালঘুদের ওপর আক্রমণের কথা বলে কিন্তু অনেকে আজকে প্রায় ২৭-২৮টি জেলায় সমাবেশ করেছেন। ওইদিকে আগুনে ঘি ঢালার মতো তো ভারতীয় মিডিয়া রয়েছেই। তো আমরা এই বিষয়টিতে খুবই তাজ্জব হয়ে গেছি যে যেখানে এখানকার সাধারণ মানুষজন এখানকার সংখ্যালঘুদেরকে বুক আগলে দিচ্ছে, তারা তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে, সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এমনটা নয়, সেই উদ্বেগ কিন্তু আমাদেরও আছে, আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের আছে। তো সেই সময়ে আমরা যারা বুক আগলে দিচ্ছি, তাহলে কি আমাদের বুকেই ছুরি চালানোর কোনো পায়তারা চলছে, এই প্রশ্ন কিন্তু অনেকেরই। এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন এই ঘটনার একদম প্রত্যক্ষ সাক্ষী যিনি পলাশ বসুনিয়া। আমরা তার কাছ থেকে একটু শুনবো যে পলাশ ভাই বিষয়টা খুব সংক্ষেপে বলবেন যে কিভাবে এই গ্রুপটিকে ধরা হলো, এইটা আপনি একটু বলবেন, কবে পরিকল্পনা হলো এবং কারা কারা ছিল এই গ্রুপে, আপনি একটু সংক্ষেপে বলবেন। পলাশ ভাই একটু বলেন। বৃহস্পতিবার বিকেলে ৩০০ জনের ওদের একটা মিটিং হয়। এই মিটিংয়ের নেতৃত্ব দান করেছেন বাবু বিপিন চন্দ্র রায় ও মাস্টার প্রভাত মাস্টার। এটা আমার জানা ছিল না। রাত 9:30 থেকে রাত 11টা যখন রথীশ চক্রবর্তী বাসার থেকে আমার টেলিফোন আসে, কৃষ্ণ মাস্টারের বাসার থেকে, ব্রাহ্মণের বাসার থেকে আমার টেলিফোন আসে যে আমাদের বাড়ি লুট করা হবে। তখন আমি লোকজন নিয়ে তাদের বাসায় যাই দেখি তারা খুব আতঙ্ক বিরাজ করতেছে। তাদের বললাম আপনারা শান্ত হন, আমি আপনাদের বাসায় আছি, আপনারা শান্ত হন। তখন তারা বাবা ঠিক আছে। আমি ওখান থেকে চলে নাই আসতে আমাকে ফোন করে প্রাক্তন চেয়ারম্যান যে আমার বিসিএস কারার পলাশ প্রফেসরের বাসায় একটা হামলা হয়ে গেছে। এগুলো সব পরিকল্পিতই ছিল, ওই ৬৮ জনে এই গুজব ছড়াচ্ছিল, পরিকল্পনা করে এটা করছে। এবং এর টোটাল ডকুমেন্ট যা আছে আমি তাদের স্বীকারোক্তি, তারা নিজেই আমার কাছে ঘর এসে আত্মসমর্পণ করে তারা স্বীকারোক্তি দিয়েছে। সমস্ত স্বীকারোক্তি আপনি আমাকেও দিয়েছেন। তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের তালিকা এবং তাদের ফটোকপি করা যে কম্পোস্ট করা যে তালিকা, প্রিন্টেড করা যে তালিকা, সেটিও আপনি আমাকে, এবং রেকর্ড আমি পেয়েছি।
তাদের যে কথোপকথনের রেকর্ড, তাদের সঙ্গে আপনার কথোপকথনের রেকর্ড, হ্যাঁ। পরে বিষয়টি কিভাবে সমাধান করা হলো? পরে স্থানীয় লোকজন আসে, ওদের মধ্যে 70-80 জন রাত্রে আসে। আমি বলছি এটা আমার পক্ষে সম্ভব না, আমার থানার জেলাকে জানাইতে হবে। থানাদাকে আমি রিকোয়েস্ট করলাম যে তুই আমাকে এখানে বসবাস করতে হবে, সবার সঙ্গে মিশি খাইতে হবে, তাদেরকে একটু ছাড় দেন। পরে তারা একটু নত স্বীকার করছে এবং ক্ষমা প্রার্থী হয়েছে, তাদের গার্জিয়ানরা আসে ক্ষমা প্রার্থী হয়েছে। ক্ষমা প্রার্থী হওয়ার পরে একটা সালিসির মাধ্যমে আমরা কিছু ডকুমেন্ট রেখে একটু সেনাবাহিনী এসেছিল, আমরা সেনাবাহিনীকে হাত থেকে তাদের বলছি না আমাদের এটা সমাধান হয়ে গেছে, তারা তো ক্ষমা চাইছে, সমাধান হয়ে গেছে। তো পলাশ ভাই, আপনি একজন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতা, এলাকায় আপনার পরিচিতি আছে, তো আপনি আপনার দলীয় সেই রাজনৈতিক জায়গা থেকে তো অবশ্যই চান আপনার এলাকার সংখ্যালঘুদের রক্ষা করতে, কিন্তু এই যে ষড়যন্ত্র, এইটা কি আপনি মনে করেন না যে এই গুটি কয়েক মানুষ সাধারণ যারা সংখ্যালঘু তাদেরকে বিপদে ফেলছে? ওরা ওরা ওদেরাই ওদেরাই ভাইদের একটি রাত মনে নির্ঘুম করে রাখছে টোটাল ইউনিয়নকে। আমি তাদের পাশে যারা দাঁড়াইছি, বলছি আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের রক্ষা করবো, আপনাদের পাশে দাঁড়াইছি। জি। এবং শেষ যে কথা বলছে, এই বিচারটা আমি আপনাদের হাতেই আপনাদের হিন্দু সম্প্রদায়ের উপর ছেড়ে দেবো, আপনারা এই যথাযথ বিচার করতে পারেন কিনা আমি দেখবো। তো এর তো কোনো আইনি একটা প্রক্রিয়ায় যাওয়া দরকার বলে আমি মনে করি, কারণ এ তো অনেক বড় ষড়যন্ত্র। আমি মনে করি যে সবাই আসি যখন ন্যস্ত হয়েছে, তখন আমি চিন্তা করলাম যে সবাই যেহেতু আসছে, মুরব্বীরা, ওদের সব মুরব্বীরা আসছে, কথা বলছে, তখন চিন্তা করলাম যে না, জিনিসটা হোক, যেহেতু একটা খুব ভুল করে ফেলছে তারা, কিন্তু এটা ভুল আসলে না, এটা সাম্প্রদায়িক একটা দ্বন্দ্ব করার জন্য, একটা বড় বিশৃঙ্খলা করার জন্য এরা এখন তারা তখন সব মিলে হাতে কলমে কাগজ কলমে তারা ধরা গিয়ে গেছে, তখন বাঁচার জন্য এই আশ্রয় নেওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না, যেটা বুঝতেছি আমি। কারণ এই ষড়যন্ত্র তো শুধুমাত্র সাধারণ সংখ্যালঘু দ্বারা তাদেরকে শুধু বিপজ্জনক পরিণতিতে ঠেলে দেওয়া না, বরং বাংলাদেশের ছাত্র জনতা যে অভ্যুত্থান করে যে বিজয় ছিনিয়ে এনেছে, সেই বিজয়কেও প্রশ্নবিদ্ধ করা এবং এই বাংলাদেশের আপামর মানুষজনকে প্রশ্নবিদ্ধ করা, বৈদেশিক প্রেক্ষাপটে এই মানে এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার একটা ব্যাপার। এইটা দেশব্যাপী এই জিনিসটা মানে ছড়িয়ে দেওয়া দরকার ছিল এবং অপরাধীদের শাস্তি হওয়া দরকার ছিল, এইরকম আপনি মনে করেন না? না, আমি 100% মনে করি এদের যে চক্রতা ছিল, এটা আসলে এটা নয়, এখান থেকে একটা ইস্যু তৈরি করে, এটা তো কুড়িয়ান জেলার মধ্যে একটা হিন্দু সম্প্রদায় এখানে খুব বেশি, এখান থেকে একটা অবস্থান তারা তৈরি করে তারা একটা বড় গুজবের মাধ্যমে একটা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেত। তাদের এই একটা আমাদের একটা খুব সুন্দর একটা মুহূর্ত, সবাই আমাদের এই ছাত্ররা জীবন বাজি রেখে এত কষ্ট করে তাদের তাজা রক্ত, তাদের বুকের তাজা রক্ত দিয়ে তারা যেভাবে দেশটাকে স্বাধীন করে সুসংগঠিত করার জন্য, খুব সুন্দর একটা দেশ জাতি আমাদের উপহার দেওয়ার জন্য তারা আমাদের যে সাপোর্টটা করলো তাদের জীবন দিয়ে, আমরা এই জীবনের সাথে তারা যে কাজটা করছে এটা তাদের বেইমানি করা করছে। তারা এখানে এমন একটা বেইমানি করছে যেটা গোটা জাতির সঙ্গে বেইমানি করছে। তারা বলছে এমন ভাবে যে কথাটা বুঝাইছে, তারা সাম্প্রতিকরা নিরুপায়, তাদের পাশে কেউ নেই, অথচ রাত জেগে আমি রাত জেগে তাদের বাসায় মন্দির, তাদের বাসায়, তাদের সব মহান যে এখানকার মান্যগণ্য যা আছে তাদের বাসা গাইছি, তাদের নিজে বলছি, উদ্যোগ হয়ে বলছি আপনারা সবকিছু করেন, পূজা অর্চনা সব করেন, আমরা সবাই আপনার পাশে আছি, বুকে জড়িয়ে রাখবো আপনাদের। কিন্তু তারপরে এটা তারা করছে, তাহলে বুঝতে হবে তারা আমাদের ভালো থাকতে দেবে না, এটাই তাদের ছিল মূল পরিকল্পনা। ধন্যবাদ পলাশ ভাই, আমরা এখন কথা বলি। তো আপনারা যারা এই লাইভ দেখছিলেন, আপনারা শুরু থেকেই জানেন যে আমরা এই বিষয়গুলো নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম এবং প্রচুর কথাও হচ্ছিল, গুজব ছড়াচ্ছিল অনেক বেশি। তো তার মধ্যেই এই ষড়যন্ত্র, কিন্তু তার মানে শেষ কথা এই নয় যে এদেশের সাধারণ যারা সংখ্যালঘু তারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নয়, কিন্তু গুটি কয়েক মানুষের এই সম্পৃক্ততা কিন্তু একটা বড় অংশের মানুষকে ঝুঁকিতে ফেলবার জন্য যথেষ্ট ছিল। পরিকল্পনা ছিল যে সারা রাজারহাটে এই ভীতি ছড়িয়ে দেওয়া এবং দুই এক জায়গায় আক্রমণ করা এবং তার দায় দেওয়া, যারা এই অভ্যুত্থান সংগঠিত করেছে দায়টা পড়তো তাদের ওপর। তো আমি মনে করি যে শুধু যে রাজারহাটে এইটা হয়েছে, এইটা খুঁজে দেখতে হবে যে এই নেটওয়ার্কের সঙ্গে আর অন্য জেলার, অন্য উপজেলার এবং সারা দেশের কোনো কানেক্টিভিটি আছে কিনা, এটা খুঁজে বের করা দরকার। না হলে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই, আমরা যে একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, এটা শুধু আমরা চাইলে তো হবে না, যারা এখানে সাম্প্রদায়িক সংখ্যালঘু রয়েছেন তাদেরকেও সচেতন থাকতে হবে। তারা কোনো সমস্যা মনে করলে বলবেন এবং আমাদেরকে আপন ভেবে এই কথাগুলো আপনারা জানালে পরেই ভালো হতো।
আপনারা অবশ্যই এরপর আর এই ধরনের কোনো ষড়যন্ত্রে, এই ধরনের কোনো গুজব সৃষ্টিকারী চক্রান্তের ফাঁদে পড়বেন না। আপনারা সবাই ভালো থাকবেন, এই শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সকলকে।